দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান, অভিজ্ঞতা, মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দুরালাপ। স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গণহত্যা সহ একের পর এক সীমাহীন অনিয়ম, দুর্নীতির বেসুমার অভিযোগ আসছে। অর্থ মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান বলছে 18,35,000 কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ থেকে পালিয়েছেন সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। অথচ 2009 সালে শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের সময় এই ঋণের পরিমাণ ছিল মাত্র 2,76,830 কোটি টাকা। সেই হিসেবে আওয়ামী লীগের 1.5 শতকের শাসনামলে সরকারের ঋণ স্থিতি 15,58,206 কোটি টাকা বেড়েছে, যা সরকারের মোট ঋণের প্রায় 85%। এ সময় অবাধ লুণ্ঠনের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআই এর হিসেব অনুযায়ী শেখ হাসিনার 1.5 দশকের শাসনামলে দেশ থেকে অন্তত 14,920 কোটি বা 149.20 বিলিয়ন ডলার পাচার হয়েছে। বেড়েছে খেলাপি ঋণের পরিমাণও। 2009 সালে যে খেলাপি ঋণ ছিল মাত্র 22,000 কোটি টাকার কিছু বেশি, তা চলতি বছরের আগস্টে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময় অন্তত 2 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। তবে স্বস্তির খবর হলো, হাসিনা সরকারের পতনের পর ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। ডিএসইর তথ্য অনুযায়ী কয়েক বছরের ধারাবাহিক মন্দার পর আগস্টের প্রথমার্ধে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার লেনদেন 501% বেড়ে 404,82 লাখ টাকায় পৌঁছেছে। শুধু তাই নয়, আগস্টে প্রবাসী আয়ের পালেও হাওয়া লেগেছে, আর রেমিটেন্স বাড়ায় ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভেও। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এক মাসেই দেশের অর্থনীতির এমন ইতিবাচক পরিবর্তন দেখে দেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছে যুক্তরাষ্ট্র, পাকিস্তান সহ আরো অনেক দেশ। এক মাসেই দেশের অর্থনীতির এমন গুণগত পরিবর্তন কিভাবে? অর্থনীতিকে ইতিবাচক ধারায় রাখতে কি করছে অন্তর্বর্তী সরকার? অর্থ পাচার ঠেকাতে এবং পাচার হওয়া অর্থ ফেরাতে কি চিন্তা তাদের? এমন অনেক বিষয় নিয়ে আজকের আলোচনায় দুরালাপে বাংলাদেশ থেকে যুক্ত আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান। যুক্তরাষ্ট্র থেকে আছেন ইডোশিয়া ফার্মাসিউটিক্যালস এর জ্যেষ্ঠ পরিচালক আহসান চৌধুরী এবং মালয়েশিয়া থেকে যুক্ত আছেন গার্ডিয়ান নেটওয়ার্কের প্রধান নির্বাহী ডক্টর শঙ্কর চট্টোপাধ্যায়। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে আজকের দুরালাপে। যেটি আমি বলছিলাম যে এই অগাস্টে এসে যেটি দেখছি রেমিটেন্স বেড়েছে এবং বেশ বলার মতো রেমিটেন্স বেড়েছে। 26,656 কোটি টাকা বা 222,13,00,000 রেমিটেন্স এসেছে অগাস্টে, যেটি জুলাইয়ের থেকে বেশ বেশি, 30 কোটি ডলারের উপরে। এবং গত বছরের আগস্টে যা ছিল, গত বছরের আগস্টে ছিল মাত্র 160 কোটি ডলার, সেখানে এবার এখন 222,13,00,000 এই আগস্ট। আপনাদের তিনজনের কাছে আসলে শুরুতে এই প্রশ্নটি একটু জানতে চাই যে এই সরকারের কোনো উদ্যোগ নাকি আসলে কি কারণে এই আগস্ট মাসে এসে রেমিটেন্সের এই রেমিটেন্সের পালে হাওয়া লাগলো বা এত বেশি রেমিটেন্স আসলো? আমি আমি শুরু করি শামীম আহমেদ নোমান আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমরা আজকের যাদের কারণে, যে শহীদদের কারণে, যে ছাত্রদের কারণে, ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে আজকে আমরা সবাই কথা বলতে পারছি, এবং আপনি যে ফিগারটি, যে স্ট্যাটিস্টিকটি দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাচ্ছি যে দিস ইজ দ্য কনফিডেন্স, যে আপনি কথাটি বলতে চেয়েছেন যে এক মাসের ইন্টারিম গভর্নমেন্টের আন্ডার দি লিডারশিপ অফ আপনার প্রফেসর ডক্টর প্রফেসর ইউনূস, আমাদের নোবেল লরেট, তার আজকে এই এক মাসের মধ্যে যে রেমিটেন্সের ধারাটি আপনি বলেছেন, আমরা সবসময় বলে এসেছি যে ইটস এ কনফিডেন্স অফ দি, যারা বিদেশে চাকরি করেন বা বিদেশে অবস্থান করেন, তারা সবসময় চান তাদের যে পয়সাটি আছে সেটি যেন তারা সঠিকভাবে পাঠাতে পারেন এবং নিশ্চয়তা তাদের থেকে দিতে হবে। কিন্তু আমাদের ব্যাংকিং খাতের যে অবস্থাটি ছিল, বিভিন্ন মাধ্যমে যেগুলো আমাদের প্রবাসী ভাইদের কাছে মেসেজটি যেত, তারা শঙ্কিত থাকতেন যে তাদের যে টাকাটি পাঠানো হবে সেগুলো আদৌ নিরাপদ কিনা। ব্যাংকিং চ্যানেলটা এমন একটা জায়গায় চলে গিয়েছিল, সেই জায়গাটায় এখন তাদের একটা কনফিডেন্স এসছে যে না, আমাদের টাকাটি নিরাপদ এবং তারা ব্যাংকিং এ টাকাটি পাঠাচ্ছেন। সেটার আমরা এক মাসের মধ্যে সেটি একটি বিশাল পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা এখানে একটি কথা বারে বারে বলছি, যারা প্রবাসে কর্মরত আছেন তাদের রেমিটেন্সের হারটি আরো আমাদের বাড়ানো সম্ভব যদি আমরা যে প্রণোদনার কথাটি বলছিলাম 2.5%, সেটিকে আমাদের বর্তমানে যারা আছেন, আমরা বিনয়ের সাথে আমাদের এই সেক্টর থেকে রিকোয়েস্ট করবো যে এটি যদি 5% করা হয়, কারণ আপনার
যেটি আমরা বলি আর কি বাজারে যেটি রেট আছে এটার সাথে সমন্বয় করে যদি ব্যাংকিং রেটটি তাদেরকে দেয়া হয়, কারণ যে $500 পাঠায় তার যদি আপনার হুম। ব্যাংকিং রেটে 117 টাকা, বাইরে যদি থাকে 122 টাকা, তাহলে 5 টাকার একটি বড় ফারাক পড়ে যায়। তো এই 5 টাকা যদি হুম। আপনি দেখেন তাহলে প্রায় $2500 যিনি $500 কামাই করেন তার জন্য $2500 অনেক বড় একটি টাকা। সেই টাকাটায় যদি সমন্বয় করে তাদেরকে সমপরিমাণ টাকাটি দেওয়া যেতে পারে, তাহলে আমি বিশ্বাস করি রেমিটেন্সের আমাদের এটি 30 to 30 অ্যাভাব চলে যাওয়া খুবই অল্প সময়ের মধ্যে আমরা সেটি আর্ন করতে পারবো। ধন্যবাদ। জি, শামীম মাহমুদ চৌধুরী নোমান, কিন্তু এইরকম দেখছি মানে অর্থনীতিবিদ অনেকে বলছেন যে এই প্রণোদনা আসলে রেমিটেন্স বাড়ানোর জন্য খুব বেশি কাজ করছে না, এটি এমনকি এই প্রণোদনা না দেওয়ার পক্ষেও একটা মত আসছে। ওয়েল, আমি একটি জায়গায় বলবো আপনাকে, প্রণোদনার একটি ব্যাপার, আরেকটি হচ্ছে যেটি আমরা অনেকবার বলে এসেছি, যে আমাদের ব্যাংকিং চ্যানেলে প্রবাসী ভাইরা কেন টাকা পাঠাবেন, তাদের তো ফ্যাসিলিট করতে হবে। বিভিন্ন ধরনের প্যাকেজ যদি আপনি দিতে পারেন, যে যারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবে তাদেরকে আপনি স্বল্প মেয়াদী ঋণ দিবেন যখন তিনি দেশে আসবেন, তার ইন্টিগ্রেশন সময়, তার মেডিকেল ফ্যাসিলিটিজের জন্য সে একটা সফট লোন পাবে, তার বাচ্চাদের পড়াশোনার জন্য সফট লোন পাবে, যে কোনো এন্টারপ্রেনার হলে তার কোনো ইন্ডাস্ট্রি বা কিছু করতে গেলে সেখানে যে স্বল্প সে সুদে একটি লোন পাবে। এই ধরনের বিভিন্ন প্যাকেজ যদি ব্যাংক থেকে দেওয়া হয়, আমার দৃঢ় বিশ্বাস যে এটা প্রণোদনা প্লাস এটি, এবং প্রণোদনাটা আমি মনে করি যে এই সেক্টরে যেহেতু আমরা আজকে 40 বছর ধরে কাজ করছি, প্রণোদনাটা কন্টিনিউ করা উচিত। কারণ প্রণোদনাটা কন্টিনিউ করলে এই এই মোটিভেশনটা থাকবে। সেই সাথে যদি ব্যাংকিং চ্যানেলে আরো বেশি ফ্যাসিলিট করা হয়, তাদেরকে বিভিন্ন রকমের প্যাকেজ দেওয়া হয়, এবং তারা আরো বেশি উদ্বুদ্ধ হবেন, জি, কনফিডেন্সটা পাবেন, তারা আরো বেশি রেমিটেন্স পাঠাতে আগ্রহী হবেন। অনেক ধন্যবাদ শামীম মাহমুদ চৌধুরী নোমান। মানে আপনি আরো ফ্যাসিলিটেট করার কথা বলছেন, আমরা দেখছি প্রবাসীরা বেশ কয়েকটি 11 দফা দাবিও তুলেছে, সেটি নিয়ে একটু পরে কথা বলি। আমি এই একই মন্তব্য জনাব আহসান চৌধুরী আপনার কাছ থেকেও শুনতে চাই, এবং ডক্টর পোদ্দার আপনার কাছেও আসবো, যে অগাস্টে যেভাবে রেমিটেন্স বাড়লো, আপনারা আসলে এর পেছনে কি কারণ দেখেন? জনাব নোমান একটি ব্যাখ্যা দিচ্ছেন, আপনাদের ব্যাখ্যাও শুনতে চাই। জনাব আহসান চৌধুরী। প্রথমত ধন্যবাদ শারমিন চৌধুরী আপনাকে এবং ডিবিসি কে এই প্রোগ্রামটা কন্ডাক্ট করার জন্য, এবং সবাইকে নতুন বাংলাদেশের শুভেচ্ছা। আমরা যা দেখেছি অগাস্ট মাসে ডেফিনেটলি প্রায় $2.5 বিলিয়ন একটা রেমিটেন্স, যেটা অনেক ইমপ্রুভ করেছে বিগত মাসের চেয়ে। এবং ওভারঅল আপনি 2023-24 অর্থ বছরে দেখেছি প্রায় $24 বিলিয়ন এসেছে। ওভারঅল আমি বলবো, বাইরে যে আমরা থাকি আমাদের কিছু জিনিস, যেটা শামীম আহমেদ চৌধুরী নোমান সাহেব একটু আগে বললেন, আমি ওটার সঙ্গে একেবারেই একমত। আমরা যারা বাইরে থাকি তাদের কিছু জিনিস লক্ষণীয়। একটা হচ্ছে যে বিশ্বাস, ট্রাস্ট, যে প্রসেসের মাধ্যমে টাকাটা যাচ্ছে, এই টাকাটা যে ঠিক জায়গায় পৌঁছেছে কিনা, এবং ওই টাকাটার যে নর্মালি যেটা হয় ফিজ বা কারেন্সি এক্সচেঞ্জের জন্য কিছু লস হয়, এবং এটা মানুষকে মোটিভেট করে অন্যভাবে টাকা পাঠানোর জন্য। তো সরকারের যে কিছু উদ্যোগ, যেই প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার এখন আছেন, তাদের যে ধরনের কমিটমেন্ট আমরা দেখছি, যে ধরনের কিছু ডিসকাশন এসেছে যে রেমিটেন্স যোদ্ধারা যখন দেশে যাবে তাদেরকে কিভাবে রিসিভ করা হবে, তাদের যে কিছু জিনিসপত্র আমরা দেখছি, তারা আমরা যেভাবে মোটিভেটেড, দেশে গেলে মনে হয় যে আমরা আমাদের দেশে গিয়েছি, এবং এয়ারপোর্টে নামলেই যে একটা বিরক্তিকর পরিবেশের সৃষ্টি হয়। এই যে কিছু জিনিস উদ্যোগ নেওয়া হয়েছে অলরেডি, যেটা অলরেডি পজিটিভ ভাবে ইম্প্যাক্ট করছে লোকজনকে, যে না, আমরা দেশে আমাদের টাকাটা লিগ্যাল ওয়েতে যদি পাঠাই দেশটার উপকার হবে। এরকম অনেক কিছু নতুন নতুন আসবে, যেগুলি আমরা আমাদের যারা ফরেন রেমিটেন্স এখান থেকে পাঠাচ্ছি তাদের জন্য দেশটার উন্নতি হবে। সো আমি বলবো যে ওভারঅল এটা কিছু উদ্যোগ যেগুলি নেওয়া হয়েছে, যে পজিটিভ সাইন আছে, লোকজনের যে ট্রাস্ট বিল্ড হয়েছে এই নতুন সরকারের প্রতি। এবং ওভারঅল আমি বলবো যে এই ব্যাংকিং চ্যানেলে যে ইনসেনটিভ গুলো দেওয়া হবে, যেটা হোক আইদার ক্যাশ ইনসেনটিভ বা যেভাবেই হোক, ওইগুলো যদি রিয়েলি দেওয়া হয়, লোকজন যদি তো উপকৃত হয়, আমি বলবো এটা আরো বাড়বে ভবিষ্যতে। জি, আইএমএফ, আমি বলছিলাম যেটি আইএমএফ আসলে এই যে প্রণোদনাটা দেয়া হচ্ছে 2.5%, সেটি না দেবার পক্ষে, সেটি না দেবার জন্য বলছে, পরামর্শ দিচ্ছে সরকারকে। আমি যেটি জনাব নোমান বলছেন, আপনার কি মনে হয় এই প্রণোদনাটা 5% যেটি জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান বলছেন সেই রকম ভাবে বাড়ানো উচিত? আমি কিছু কিছু নিউজে দেখেছি, কিছু মনে হয় চ্যানেলে 5% দিচ্ছে, কিছু 2.5ও দিচ্ছে। এটা অনেকটা কিছুটা নেগেটিভ ইম্প্যাক্টও ফেলতে পারে যারা বাইরে থেকে যায়। বাট আমি বলবো যে ওভারঅল যে ফিজ বা কারেন্সি এক্সচেঞ্জের জন্য যেই আতঙ্কটা থাকে, যারা বাইরে থেকে, যারা দেশে থেকে বাইরে থেকে দেশে টাকা পাঠায়,
আমি বলবো যে ওই অংশটুকু যদি একটু নজর রাখা হয়, এটা ইনসেন্টিভের মাধ্যমে হোক অথবা কারেন্সি এক্সচেঞ্জে যে লসটা হয় ওইটা যদি অন্যভাবে ইনসেন্টিভাইজ করা যায়, ক্যাশ না হয়েও যে লোনের মাধ্যমে, বা যেটা নোমান ভাই বললেন, যে কোনো ভাবে হোক এটা কম্পেনসেট করলে লোকজন মোটিভেটেড থাকবে। অনেক ধন্যবাদ ডক্টর শঙ্কর চন্দ্রোপাধ্যায়। আপনার কি মনে হয়, আপনার কি বিশ্লেষণ? গত বছরের আগস্টের চেয়ে অনেক বেশি রেমিটেন্স, যেটি আমি বলছিলাম জুলাইয়ের চেয়ে, গেল মাসের চেয়ে অনেক বেশি রেমিটেন্স এই মাসে এসেছে, মানে গেল আগস্টে এসেছে। আপনার কি মনে হয় কেন? ধন্যবাদ সবাইকে যারা অনুষ্ঠান দেখতেছেন এবং ডিবিসি কে এবং আপনাকেও। বেসিক্যালি আমাদের টার্গেট করতে হবে যাতে রিমিটেন্সের যে রেট, সেই রেট যাতে যারা হুন্ডি পায়, হুন্ডিতে যারা দিচ্ছে তাদের থেকে গ্যাপটা যত কমে আনা যায়, এটাই কিন্তু মেইন টার্গেট। এটা কম হলেই তারা দেখবে, তারা কিন্তু গুণে প্রতিটা ওয়ার্কারই গুণে ক্যালকুলেটর দিয়ে গুণে কত টাকা পাচ্ছে, কত টাকা পাঠিয়ে কত টাকা পাচ্ছে। তো আমাদের কিন্তু দুইটা কাজ একসাথে করতে হবে। একটা কাজ হলো মানে আপনাকে প্রচারণা সঠিকভাবে করতে হবে। আপনি ব্যক্তিত্বকে প্রচারণা করা আর আপনি এমবিসির মাধ্যমে একটা সেল করা, প্রত্যেক দেশের এমবিসির মাধ্যমে যদি এটা করে তাহলে কিন্তু প্রচারটা বেশি হয়, এবং প্রচারটা বেশি হলে কিন্তু লোকের কাছে এটা যায়, মেসেজটা যায়। এবং আমি মনে করি প্রত্যেকটা এমবিসির একটা উইং করা দরকার। প্রত্যেকটা সেখানে থেকে প্রচার করলে তাহলে প্রচারটা কাজে দিবে। এবং যেটা ইনসেনটিভ দিচ্ছে, ইনসেনটিভটা যতটুকুই হোক সেটা যাতে আমাদের হুন্ডি রেটের চেয়ে তাদের রেট সমান সমান থাকে বা কাছাকাছি থাকে, তাহলে কিন্তু তার আমাদের লিগাল চ্যানেলটাকে মানে তারা অ্যাকসেপ্ট করতে পারে এবং টাকাটা যাতে যথাযথভাবে পৌঁছে। এবং যারা আমাদের এখানে কি করে, এখানে যারা বিকাশ আছে, যারা আপনার বিকাশ জাতীয় যখন নগদ আছে বা রকেট আছে, তারা করে কি নিজেরা টাকা নিয়ে তারা ব্যক্তিগতভাবে বা তারা ট্রান্সফার করে দেয়। এগুলাও কিন্তু বন্ধ করতে হবে। বৈধ চ্যানেল কিন্তু ওইগুলোতে হচ্ছে না। তারা একবারে টাকা পাঠাচ্ছে, উনি টাকাটা পাঠিয়ে দিচ্ছে, পাঠিয়ে দিয়ে ওরা ওই ওই যে আপনার মোবাইল মানে কোম্পানি গুলা আছে যারা করতেছে তাদের মাধ্যমে কিন্তু হুন্ডিগুলা চালু আছে, হুন্ডিগুলা টাকাগুলা দিচ্ছে পৌঁছচ্ছে। এটা কিভাবে বন্ধ করা যায়? প্লাস আপনাকে করতে হবে কি 2 ইয়ার্স এর মধ্যে একটা ক্র্যাশ প্রোগ্রাম নিতে হবে, যে ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে মানে আমাদের রেটটাকে অ্যাডজাস্ট করে এটা ফিক্স করা কিভাবে যায়, যাতে মানুষ উদ্বুদ্ধ হতে পারে, শ্রমিকরা উদ্বুদ্ধ হতে পারে এবং তারা ইনসেন্টিফাইড হইতে পারে। সেই দিয়ে নজর দিতে হবে। সেই নজর দেওয়ার কারণেই কিন্তু আমরা ভালো করতে পারতেছি। আর গত বছর যে আন্দোলন চলতেছিল, ছোটখাটো আন্দোলন, রেমিটেন্স পাঠায়, তারা কিন্তু আতঙ্কের মধ্যে ছিল, ব্যাংকগুলোর অবস্থা খারাপ ছিল। সেটাও কিন্তু অনেক পরিবর্তন আসতেছে, সেটা কিন্তু আমাদের জন্য ভালো নিউজ। এবং আমরা যারা টাকা পাঠাচ্ছি এখান থেকে, টাকা পাঠানোর যে ওয়ার্কাররা পাঠাচ্ছে বা রেমিটেন্স যোদ্ধারা পাঠাচ্ছে, তারা কিন্তু দেখতেছে, তারা কিন্তু খবর দেখে, তারা কিন্তু সম্পূর্ণ খবর রাখে। এবং কি কি ভাবে করা যায় সেরকম ইনসেন্টিভ একটা প্রোগ্রাম নেওয়া উচিত। সেই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু করা উচিত আমি মনে করি। জি, সেটাই আসলে শিরোনাম করেছে যে সেই ইনসেন্টিভ প্রণোদনা বা সেই যে উদ্যোগগুলো, সেগুলো আসলে কি হতে পারে। একটু আমি জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনার কাছে আবারও ওই প্রসঙ্গটাই একটু একটু জানতে চাইবো যে আপনার কি মনে হয়, যেমন এই যে হুন্ডির কথা বলছিলেন, হুন্ডির সাথে সাথে চোরা কারবারিদের কথাও আমরা জানি যে রেমিটেন্সটা স্বর্ণ, হীরা বা হীরা সদৃশ্য বস্তুর মতো পাচার হয়ে আসছে, অবৈধভাবে দেশে আসছে, দেশ থেকে আবার অবৈধভাবে পাচার হয়ে চলে যাচ্ছে, যার সুবিধা আসলে দেশ পাচ্ছে না। এগুলো বন্ধে কি আপনি মনে করেন, যদিও সরকারের মাত্র 1 মাস সময়, কিন্তু উদ্যোগ, তৎপরতা বা ভাবনাগুলো, ইতিবাচক ভাবনা আছে, কার্যকর ভাবনা? আপনি একটা জিনিস হচ্ছে যে আমরা বর্তমান প্রেক্ষাপট যদি আমরা দেখি, কিছু লোকের নাম আপনি দেখেন যে যারা আমাদের আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কথা যদি বলি, আমরা অর্থ মন্ত্রণালয়ে যিনি আমাদের উপদেষ্টা দায়িত্বপ্রাপ্ত আছেন, এবং এইভাবে আপনি দেখেন যারা আমাদের উপদেষ্টা মন্ডলীতে আছে তার মধ্যে 4-5 জনই হচ্ছেন যারা বিশেষ অর্থনীতিবিদ। তো এটা কিন্তু এক ধরনের একটা কনফিডেন্স দেয়, যারা আমরা আছি বা বাইরে বাইরে যারা কাজ করছেন তারা কিন্তু এই যে তারা মনে করছেন যে হয়তো ব্যাংকিং চ্যানেলের ব্যাংকের যে দুরবস্থার কথাগুলো আমরা মানে লাস্ট বছর ধরে কিন্তু আমরা কিন্তু খুব বেশি বিভিন্ন মাধ্যমগুলোতে আমরা যে খবরগুলো আমাদের প্রবাসী ভাইরা দেখছেন, তাতে তারা কিন্তু শঙ্কিত ছিলেন। এই জায়গাটায় কিন্তু একটা এই 1 মাসের আমাদের নতুন ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে তাদের কিন্তু সেই কনফিডেন্স লেভেলটা আসছে। এখন যেটা হয়েছে, তারা কিন্তু অনেকগুলো উদ্যোগ নিয়েছেন। একটা জিনিস বুঝতে হবে যে আমাদের দেশের বিনির্মাণ যেটা আমরা করতে চাচ্ছি, আমাদের ইকোনমিক অবস্থাটা যেখানে দাঁড়িয়েছে, ব্যাংকিং চ্যানেলে যেসব জিনিস আমরা এখন আপনাদের মাধ্যমে জানতে পারছি, তাতে কিন্তু একটা ইটস ভেরি চ্যালেঞ্জিং ফর দি গভর্নমেন্ট টু ফ্যাসিলেট, যারা আছে তার চেয়ে বেশি ফ্যাসিলেট করা টু দি যে কোনো সেক্টরের জন্যই। এখন সেই জায়গাটায় তারা কত টাকা মিনিমাইজ করে
বর্তমান প্রেক্ষাপটটাকে অর্থনীতিকে মিনিমাইজ করে তারা কতটুকু ফ্যাসিলিটেট করতে পারবেন সেটি কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জের জায়গা। তবে আমরা আশা করছি যে তারা ভেরি পজিটিভলি এগুলো দেখছেন এবং অলরেডি তারা প্রবাসী যারা আছেন তাদের রেমিটেন্স যোদ্ধা বলি আমরা তাদেরকে, তাদের জন্য কিন্তু সরকারের রিয়েল অর্থেই তাদেরকে যে সেবাটি দেওয়ার জন্য যে মানসিকতা তাদের আছে এবং তাদের যে চিন্তা ভাবনা আছে এটি একটি পজিটিভ দিক। এখন জিনিসটা হচ্ছে যে এই যে আমরা যে ইনসেন্টিভের কথাগুলো বললাম, যে আপনি ব্যাংকিং এর বিভিন্ন প্যাকেজ, আপনি যখন ইন্স্যুরেন্স কোম্পানি আপনি দেখবেন বিভিন্ন জায়গায় দেখবেন যে এই যে আপনি গ্রাহকদেরকে আকৃষ্ট করবার জন্য কিন্তু আপনি বিভিন্ন রকমের প্যাকেজ দিয়ে থাকেন। ইভেন দেন আমরা যদি যে কোনো মানে প্রোডাক্টের কথা বলি, সেই সব প্রোডাক্ট গুলো কিন্তু বিক্রি করবার জন্য কিন্তু সেই কোম্পানিগুলো বিভিন্ন রকমের প্যাকেজ দিয়ে থাকে টু তার এটাকে ম্যাক্সিমাইজ করার জন্য, মার্কেটিং করার জন্য। ঠিক এক্স্যাক্টলি আমাদের যারা বিদেশে আছেন তারা কেন টাকা পাঠাবেন, ওনাকে যদি বোঝানো যায় যে ইয়েস দিস আর দি ফ্যাসিলিটিজ ইউ গোইং টু গেট। আপনি প্রণোদনার জায়গায় যদি আমি যেটি বললাম যে সে যদি দেখে যে সে যদি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠায়, যদি 2 টাকা 5 টাকা কমেও পায়, কিন্তু সেখানে সে যদি দেখে যে তার বাড়িতে ফেরত যাওয়ার পরে তার যদি কোনো ইমার্জেন্সি হয় সে তার মেডিকেল একটি লোন পাবে, সেখানে সে একটি তার গৃহ নির্মাণের লোন পাবে, তার বাচ্চাদের পড়াশোনা করার লোন পাবে, এই যে সিকিউরিটি সেফটি নেটটা যদি তাকে প্রোভাইড করা হয়, এই অ্যাসুরেন্সটা সে যদি পায়, তখন কিন্তু সে ওই হুন্ডি বা যেটা আমরা বলছি যে অন্য চ্যানেলে টাকা পাঠাতে সেটা কিন্তু উদ্বুদ্ধ হবে না। কারণ তখন সে দেখবে ইট ইস আমি যদি 5 টাকা কমও পাই কিন্তু এখানে আমি আমার লাইফটা অনেক সিকিউর, আমি সরকার সেই দায়িত্বটি আমার নিচ্ছে। এই জায়গায় আমরা বলছি বারেবার অনেকদিন ধরে বলে আসছিলাম যে এই ধরনের প্যাকেজ গুলো ব্যাংকিং চ্যানেল গুলো দেওয়া উচিত, দিলে আমার মনে হয় যে আমাদের প্রবাসী ভাইরা এটাতে বেশি উদ্যোগী হবে। তো আমি আশা করি যে বর্তমান যে সরকার আছেন তারা এটির ব্যাপারে এখানে যারা কাজ করছেন বিশেষ করে তারা এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ। আমার দৃঢ় বিশ্বাস যেগুলো তাদের নজরে আছে এবং তারা আগামীতে এই ধরনের, হয়তো আমরা আশা করি আগামী 2-3 মাস একটু স্টেবল, আরেকটু স্টেবল হলে হয়তো বা আমরা এই জিনিসগুলো তাদের কাছ থেকে দেখতে পাবো এবং আশা করি যে এর চেয়ে ভালো ভালো জিনিস হয়তো তাদের আইডিয়া থেকে আমরা আশা করতে পারি। জি, জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনি যে বিষয়গুলো আশা করছিলেন তার মতো বা এরকম অনেক কিছু দাবি করছেন প্রবাসীরা, তারা 11 দফা দাবি দেওয়া তুলে ধরেছেন এই সরকারের কাছে। আমি একটা বিরতির পরে আসবো এই প্রসঙ্গগুলো নিয়ে, যে এই সরকার, নতুন সরকার আসার পর থেকেই তো বিভিন্ন রকম দাবি দেওয়া সব রকম পক্ষ কাছ থেকে আসছে, প্রবাসীরাও 11 দফা দাবি দেওয়া তুলছেন। আসলে সেই দাবিগুলো কতটা আদায়যোগ্য, কতটা যৌক্তিক, এই প্রসঙ্গ নিয়ে আরেকটু কথা বলবো। একটা বিরতির পরে ফিরছি দুরানা। ফিরে এলাম দুরালাপে। যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো বলছিলাম যে নতুন অন্তর্বর্তী সরকার আসার পর থেকে সবাই যেন নানান রকম দাবি দেওয়া, এইচএসসি পরীক্ষা বন্ধ থেকে শুরু করে আনসারদের দাবি দেওয়া, গার্মেন্টস শ্রমিকরা তারা দাবি দেওয়া তুলছেন, প্রবাসী শ্রমিকরাও বা প্রবাসীরাও তারাও দাবি দেওয়া করেছেন, 11 দফা দাবি জানিয়েছেন, যার মধ্যে আছে প্রবাসী অবসর ভাতা, প্রবাসীরা পঙ্গুত্ব বরণ করলে বা মৃত্যুবরণ করলে এককালীন 10 লাখ টাকা প্রণোদনা বা ক্ষতিপূরণ, প্রবাসে মারা গেলে রাষ্ট্রীয় খরচে ব্যবস্থাপনায় দেশে আনা সহ এরকম 11টি দাবি আছে এবং দাবি না মানলে রেমিটেন্স শাটডাউনের হুঁশিয়ারিও দিয়েছে। আমি আপনাদের কাছ থেকে একটু এই পর্যালোচনাটা জানতে চাই যে এই দাবিগুলো যৌক্তিকতা কতটা মনে করছেন এবং এটি কতটা আদায়যোগ্য মনে করছেন, সরকারের এই দাবির প্রেক্ষিতে কেমন ভূমিকা রাখা উচিত, জনাব হাসান চৌধুরী। জি, ধন্যবাদ শামীম চৌধুরী আপনাকে। আমি আগে একটু ফেরত যাই, আপনার ওই যে রেমিটেন্সের নিয়ে যেটা আলাপ করছিলেন ওটার পরে আমি এটাতে আবার অ্যাড করছি। আমাদের বাইরে থেকে যেটা আমরা দেখছি যে আসলে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাটা যেভাবে এই ঋণ খেলাপি থেকে আরম্ভ করে অর্থ পাচার এগুলি যে শুরু হয়েছিল গত অনেক বছর ধরে, এগুলোর জন্য আমাদের আসলে একটা মিসট্রাস্ট হয়ে গেছিল সিস্টেমের উপরে। এখন এই গত 3-4 সপ্তাহ ধরে যা আমরা দেখছি যেভাবে ব্যাংকিং সেক্টরটাকে নতুন করে প্রায়োরিটি দিয়ে নতুন নতুন লোক নিয়োগ করা হচ্ছে, যথাযোগ্য যারা যেখানে যোগ্য ব্যক্তি দেওয়া হচ্ছে, আমাদের অনেক ক্ষেত্রেই এটার কনফিডেন্স ফেরত আসছে যে না, এই ব্যাংকিং সেক্টরটা নতুন করে আবার একটা আলোর মুখ দেখবে এবং যত অন্যায়গুলো হয়েছে, যেভাবে লোকজন অর্থ পাচার করেছে, ঋণ নিয়েছে, এগুলো থেকে আমাদের যে অর্থ আমরা বিদেশ থেকে বাংলাদেশে পাঠাই ওগুলো কখনোই আবার এরা নিয়ে চলে যাবে না যে আমাদের অর্থই আমরা পাবো না। তো এই যে একটা টার্মোরের মধ্যে বিদেশিরা আছে, ওগুলি থেকে আস্তে আস্তে এগুলি মুক্ত হচ্ছে, এগুলো একটা বড় কনফিডেন্স। এগুলি যখন সরকার আরো বেশি করতে পারবে, রেমিটেন্সটা আরো বাড়বে। এখন আমি বলবো যে আসলে যারা এখন দেশটার আমাদের এখন যে অবস্থা, সবাই অনেক ধরনের সংস্কার চাচ্ছে, সবাই অনেক কিছুর ইমপ্রুভমেন্ট চাচ্ছে। এর এই পার্ট হিসাবে যারা বিদেশে আছে তাদেরও কিছু জিনিস আছে তারা প্রস্তাব দিয়েছে। আমি বলবো এখানে অনেকগুলি আছে যেগুলি করা সম্ভব, বা কিছু জিনিস আছে যেগুলি আসলে
সরকারের সঙ্গে বসে কথা বলে তাও কিছুটা মিনিমাইজ করা সম্ভব। বাট এই সবগুলি যে দাবি দাওয়াগুলো আসছে এগুলো ভেবে চিন্তেই লোকজন দিয়েছেন। তাদের যেই অবস্থা, বাইরে থেকে তারা যেই নিশ্চয়তাটুকু দেশে চায় সেই হিসাবে তারা এগুলো দিতে চাচ্ছে, এই প্রস্তাবনাগুলো। বাট আমি বলবো যে এর মধ্যে অনেক প্রস্তাব আছে, যেটা আপনি বললেন কিছু জিনিস, ওগুলো কিন্তু আসলে করা সম্ভব। অলরেডি তো আমি শিওর যে প্রফেসর বলেছেন যে বিদেশে যদি কেউ কর্মরত অবস্থায় মারা যায় দেশে ফেরত নেওয়া হবে, ওইটার কোনো পয়সা লাগবে না। সো কিছু জিনিস কিন্তু অলরেডি ডিসকাশনে আছে এবং এই কিছু জিনিসগুলো অলরেডি ইমপ্লিমেন্ট করা সম্ভব। বাট বাকি যে দাবি দাবাগুলো আছে আমি বলবো এগুলো মন্ত্রণালয়ের সঙ্গে বসে এগুলো একটা সুষ্ঠু সমাধান করার আমি বলবো যে উদ্যোগ নেওয়া যেতে পারে। জি, একটু শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনিও কি একটু যোগ করবেন দাবি দেওয়া প্রসঙ্গে? কারণ আপনি একটু বলতে শুরুও করেছিলেন যে কি কি প্রণোদনা বা কি কি ফ্যাসিলিটেট করা দরকার। প্রবাসীরা যে দাবি দেওয়াগুলো তুলছে এবং না দাবি দেওয়া পূরণ হলে রেমিটেন্স শাটডাউনের হুমকি দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটা জায়গায় বলি যে আমরা যখন বিদেশি কর্মী প্রেরণ করি, আপনি জানেন যে তাদের একটা ওয়েলফেয়ার আছে। আমাদেরকে সেইখানে ওয়েলফেয়ারে 3,500 টাকা করে কিন্তু আমরা প্রত্যেক কর্মী প্রতি প্রদান করে থাকি মন্ত্রণালয়কে। এবং এই ওয়েলফেয়ারে যদি 10 লক্ষ কর্মী আমার এক বছরে যায়, আপনি 3,500 টাকা মাল্টিপ্লাই করেন 10 লক্ষ দিয়ে, তাহলে এই টাকাটি কিন্তু আয় হচ্ছে এই প্রবাসীরা যাওয়ার মাধ্যমে। তাহলে এই টাকাটি আমরা কার জন্য দিচ্ছি? ইটস ওয়েলফেয়ার অফ দি আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার যারা যাচ্ছেন। তাহলে এই টাকাটি তো আমি তার জন্যই খরচ করব। তাহলে সেই ক্ষেত্রে তারা যে দাবিটি করছেন, এটা আমরা যে অর্থ তারা যাওয়ার সময় যেটি আমরা ওয়েলফেয়ারে ড্রপ করছি, এই টাকাতেই কিন্তু সেটি মেটানো সম্ভব। তাহলে একটু ছোট্ট করে শামীম আহমেদ চৌধুরী নোমান, তাহলে এই টাকাটা এতদিন কি কাজে ব্যবহৃত হয়েছে? ওয়েল, সেই জায়গাটা আমরা আসছি যে এটা আমরা দেখেছি আমাদের একটা প্রবাসী কল্যাণ ব্যাংক হয়েছে। এই প্রবাসী কল্যাণ ব্যাংকের এখান থেকে প্রায় 500 কোটি টাকার উপরে এই টাকা প্রবাসী কল্যাণ ব্যাংকে দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকে তাহলে এখানে আমরা যেটি বারে বারে কথাটি বলে আসছি যে তাহলে প্রবাসীদের জন্য সরকারের অনুদানটা কোথায়? আমরা যে টাকাটি ওয়েলফেয়ার ফান্ডে দিলাম সেখান থেকে যদি প্রবাসী ব্যাংকে, কল্যাণ ব্যাংকে সেই টাকাটি দেওয়া হয়, তাহলে এখানে সরকার কিভাবে ইনসেন্টিভাইজ করবো? আমরা যেটা বলছি একটি নতুন প্রস্তাব আমি আপনার মাধ্যমে আজকে যারা আছেন তাদেরকে বিনয়ের সাথে বলতে চাচ্ছি যে আমরা যদি 3,500 টাকা প্রতি কর্মী প্রতি ওয়েলফেয়ারে দিয়ে থাকি, তাহলে আমি মনে করি সরকারের এখানে প্রবাসীদের কন্ট্রিবিউশনের জন্য তাদের সরকারের উচিত প্রত্যেক প্রবাসীর জন্য 3,500 টাকা ওয়েলফেয়ার ফান্ডে জমা হতে। তাহলে কি হবে? আপনার 7,000 টাকা হলো পার হেড। তাহলে আপনি 7,000 টাকা যদি মাল্টিপ্লাই করেন 10,000, 10 লক্ষ বা 11 লক্ষ লোক দিয়ে, তাহলে এইখান থেকে আমরা কিন্তু তাদের যে ডিমান্ডটি করেছে সেটা ইজিলি এই ফান্ড থেকেই কিন্তু সেটা পূরণ করা সম্ভব। কারণ এই ফান্ডটি দেওয়া হয় তাদের ওয়েলফেয়ারের জন্য। সুতরাং তারা যদি ওইখানে কোনো টাকায় বিপদগ্রস্ত হন, যেমন অনেক প্রবলেম হয় যাওয়ার পরে যে কোনো কর্মী কোনো না কোনো কারণে ফেরত চলে আসে। আপনি জানেন যে কর্মী যেতে হলে তাদের একটা অঙ্কের টাকা খরচ করতে হয়, কিন্তু উনি যদি প্রি ম্যাচিউর রিটার্ন চলে আসেন, এটা তার এই টাকাটি সে রিকভার করতে পারেন না, সে একটা তার ফ্যামিলি একটা লোনের মধ্যে পড়ে যায়। এই জায়গাটায় যদি আমরা তখন এটি আমাদের উপর রিক্রুটেন্স দায়িত্ব দেওয়া হয় যে আপনি এটি নিয়ে আসবেন। আমরা এজ এ বিজনেস পার্সন আমরা তো এই টাকাটি যখন কর্মী যায় তখন কিন্তু আমরা এই টাকাটি অলমোস্ট খরচ হয়ে যায়। আমার কাছে যেটি থাকে সেটি হলো আমি যে লাভ্যাংশটি করতে পারি, যে আমার সার্ভিসটা সেটি। কিন্তু যখন এই ধরনের প্রবলেম হয় তখন কিন্তু আমাকে তাকে পুরো টাকাটি ফেরত দিতে হয়। এটাও কিন্তু রিক্রুটেন্সি গুলোর জন্য আমাদের একটা বিশাল বার্ডেন হয়ে যায়। আমরা বারে বারে বলছি যে আমরা যে ওয়েলফেয়ার ফান্ডে টাকা দিচ্ছি, টাকাটা কেন দিচ্ছি? 10 লক্ষ লোকের মধ্যে 5,000 লোক তো ফেরত আসছেন না, 1,000 লোকও ফেরত আসছেন না, বা 2,000 লোকের প্রবলেম হতে পারে। তাহলে এই টাকা দিয়েই তাকে সেই সাপোর্টটা যদি দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু সে ফেরত আসার পরে এই টাকা এখান থেকে গ্রহণ করে সে কিন্তু তার লোনটা শোধ করতে পারে, সে কিন্তু আবার তার নতুন জীবনে ফেরত আসতে পারে বা কর্ম জীবনে ফেরত আসতে পারে। এই সাপোর্টটা অবশ্যই দেওয়া সম্ভব। আমি যেইভাবে আপনাকে বললাম যে এই ইভেন দেন সরকারের প্রণোদনা যদি এখানে এইভাবে আপনি দিয়ে থাকেন যে প্রতি কর্মী যেটা আমরা 3,500 টাকা করে দিব, সরকার সেই কর্মীকে আবার 3,500 টাকা ওই ফান্ডে জমা দিবে, তাহলে কিন্তু সরকারের একটি ফান্ড কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে, নতুন করে কিন্তু আপনাকে আর এটার জন্য অর্থ বরাদ্দ করতে হচ্ছে না। তাহলে এই বরাদ্দ দিয়ে কিন্তু তাকে আপনি সেই সাপোর্ট দিতে পারেন। মানে এটি স্পষ্ট হচ্ছে যে তাদের দাবি দাওয়াগুলো যৌক্তিকভাবেই আদায় করা সম্ভব। আমি এখানে আরেকটু বলবো যে প্রবাসী ভাইরা যারা আছেন তাদের জন্য যে ইয়েস দিস আর যৌক্তিক দাবি, বাট আমাদেরকে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আমাদের যে বর্তমানে যারা আমাদের এই সরকার পরিচালনা করছেন, আমরা কিভাবে এই জায়গাটা এসেছি আমরা কিন্তু সবাই অবগত আছি। আমার মনে হয় এখানে একটা ব্রিদিং টাইম দেওয়া উচিত। ইয়েস, আমরা জানি যে আমাদের আসলে অনেক বছরের ডিমান্ড, এগুলো ফুলফিল করাটা যৌক্তিক, কিন্তু সরকারের দিকটা আমাদেরকে বিবেচনা করতে হবে। আমরা এটা তো আমাদেরই দেশ, আমরা সেই জায়গায় বিনয়ের সাথে বলবো ইয়েস, আমরা একটু ধৈর্য ধরি এবং যৌক্তিকভাবে এই দাবিগুলো দেওয়া হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস
বর্তমান সরকার সেটি পূরণ করতে সক্ষম হবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই দাবি দাওয়াগুলো প্রসঙ্গে আমি যেই প্রশ্নটি করছিলাম ডক্টর শঙ্কর চট্টোপাধ্যায়, আপনার কাছেও একই বিষয়ে একটু জানতে চাই, আপনি দাবি দেওয়ার যৌক্তিকতা এবং আদায়যোগ্য মনে করেন কিনা। তারপর একটু জানতে চাইবো, আসছিল অর্থ পাচার এবং ঋণ খেলাপির বিষয়টাও, সেই বিষয়টাতেও একটু ছোট করে কথা বলতে চাইবো। ডক্টর পোদ্দার, আপনার মন্তব্য। এখন দাবি দাবা তো সবগুলো পূরণ করা সম্ভব না, এবং এটাকে প্রায়োরিটাইজ করতে হবে, এবং সবচেয়ে গুলো ব্যুরোক্রেসি যাতে না থাকে। আপনার যখন একটা ওয়ার্কার ফেরত যায়, সে যাতে কিভাবে যেতে পারে, তার লাশ যখন যায় ঠিক তাড়াতাড়ি যাওয়া যেতে পারে, এক্সিবিট করা, সেই জন্যই কিন্তু চেষ্টা করতে হবে। কিন্তু এইটা ব্যুরোক্রেসির মধ্যে আটকে যায়। আমরা আমাদের মালয়েশিয়ানের কথা বলতেছি, এমবিসি লিমিটেশন আছে, এমবিসিটা অডিট হয় এবং এমবিসি দিতে পারে না, অনেক সময় নিজেরাই তখন আর কিছু করতে লোকজন সাফার করে, এটাই কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টটা বেশি আসে। সুতরাং এটাকে কিভাবে এক্সপেডিয়েট করা যায়, কিভাবে তাড়াতাড়ি করা যায়, কারণ লোকটার তো মানে খুবই বিপদাপন্ন, বিপদের মধ্যে আছে, এবং এই বিপদের মধ্যে তার কোনো গার্ডিয়ান নাই এখানে। তাকে কিভাবে সমাজ কল্যাণ থেকে ইন্স্যুরেন্সের টাকাটা উঠে বাড়ি মালিকের সাথে যোগাযোগ করে, কে করবে, এইটাই কিন্তু প্রায়োরিটি বেসিস। এটা দিলে কিন্তু অনেক সমস্যা ইমিডিয়েটলি সমাধান হয়ে যায়, এবং তারা রেমিটেন্স যোদ্ধারা তখনই স্যাটিসফ্যাকশন, তখনই আরেকজন রেমিটেন্স যোদ্ধার কাছে কথাগুলো বলতে পারে। সুতরাং এটাই কিন্তু বলতেছিলাম, প্রচারণাকে সঠিকভাবে করতে হবে, এবং এমবিসি কে একটা ভাইটাল রোল প্লে করতে হবে, অথবা একটা কো অর্গানাইজেশন তৈরি করতে হবে ওয়েলফেয়ারের। সেখানে কিন্তু যেখানে বেশি শ্রমিক আছে, সেখানে আপনাকে বেশি লোকজনের তৎপরতা বাড়াতে হবে এবং ব্যুরোক্রেসিকে কমাতে হবে, এবং সেই সাথে যাতে প্রচারণা প্রত্যেক ডোর টু ডোর যায়, যে রেমিটেন্স কোম্পানি গুলো যেগুলো আছে সেগুলো যাতে তাদের কাছে পৌঁছে এবং তাদেরকে ব্রাঞ্চ করতে পারে, এখানকার সেন্ট্রাল ব্যাংকের সাথে যাতে যোগাযোগ করে কিভাবে আরো বেশি ব্রাঞ্চ করা যায়, কাজটা ইজি করা যায়, এবং সম্মিলিত জোট করে মানে অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদেরকে এই প্রবলেম গুলাকে তুলে ধরতে হবে এবং প্রবলেম গুলো সলভ করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর শঙ্কর চট্টোপাধ্যায়, আপনি যে উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন সেগুলোর কথা বলছেন। নিশ্চয়ই এই সরকার সেই বিষয়ে মনোযোগী হবে। আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বা প্রধানতম চালিকা শক্তি বললেও কতটা ভুল হবে জানি না, ভুল হবে কিনা, এটি হচ্ছে রেমিটেন্স, সেটি নিশ্চয়ই বাড়ানোর বিষয়ে উদ্যোগী হবে সরকার। আমি একটু যে প্রসঙ্গটি আসছিল অর্থ পাচার ঋণ খেলাপি, একটু দুই ভাগে জিজ্ঞাসা করি। অর্থ পাচার এটি আমাদের মানে দীর্ঘদিনের বহুল আলোচিত, আমাদের দেশ থেকে ব্যাপক অঙ্কের টাকা পাচার হয়ে গেছে। এই গেল কয়েক বছরে তো অনেক বেশি বেড়েছে সেটা। সেইখান থেকে এই সরকার বলছে পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যাপারে তারা উদ্যোগী হবে। সেটি আসলে কতটা সম্ভব? আমি ডক্টর শঙ্কর চট্টোপাধ্যায়, আপনি বলছিলেন, আপনার কাছ থেকে শুনছিলাম, এটি একটু জানি যে মালয়েশিয়াতেও অনেকে সেকেন্ড হোম, বাংলাদেশিদের অনেকে সেকেন্ড হোম এবং বিশাল অঙ্কের টাকা পাচার করেই সেখানে সেকেন্ড হোম গড়েছেন অনেকেই। মালয়েশিয়া সরকার কি এই বিষয়ে কোনো সহযোগিতা করবে, পাচারকৃত অর্থ ফেরত দেওয়া বা এই তথ্য দেওয়া? মালয়েশিয়ান সরকার এই ব্যাপারে তারা কোনো দায়িত্ব নিতে চান না। তারা পৃথিবীর সব দেশেই এই মানে অংশগ্রহণ করে থাকে, এবং সীমান্য আগে ছিল 50-এর উপরে, কম টাকা লাখাই লাগতো না। এখন সরকার আপনার করোনা 4 বছর পরে নতুন প্রোগ্রাম দিছে, তারা এই টাকা কিভাবে আনবে সেটা কিন্তু কোনোভাবে, কে আনবে কিভাবে আনবে, অন্য দেশের প্রার্থীও কিন্তু বাংলাদেশের পরিমাণ যে পরিমাণ আসে তার চেয়ে বেশি আসে অন্য দেশ থেকেও। তারা কোনো দেশে এই টাকার ব্যাপারে যারা বাড়ি কিনছে, যারা ছাত্র পড়াচ্ছে, যারা মেডিকেল হেল্প নিচ্ছে, তাদের ব্যাপারে কোনোভাবে কোথেকে টাকা আনে তারা দেখতে চাচ্ছে না। কিন্তু আমাদেরই সংযত হতে হবে, আমাদেরই কিভাবে টাকা আনতে হবে, লিগ্যাল পয়েন্টে টাকা আনতে হবে, এবং বাংলাদেশ ব্যাংকও যার হোয়াইট মানি কিভাবে দিতে পারে কিনা সেটাও বিবেচনা করে দেখতে হবে। এবং যদি এরকম স্পেসিফিক ভাবে কোনো কেস করে, সেই কেসের কথা কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট দিচ্ছে, সেই কেসকে ইম্পর্টেন্স দিচ্ছে যে এটাকে আমরা স্পেসিফিক, কিন্তু স্পেসিফিক ভাবে দেয় না, ঢালাওভাবে দেয়, ঢালাওভাবে তারা লক্ষ্য করে না। সুতরাং মানে এটা মাঝামাঝি অবস্থান। মানে এই বিষয়গুলো সব দেশেই তাই। যখন আমরা কানাডার বেগমপাড়ার কথা শুনেছি, তখনও শুনেছি কানাডার সরকার এই বিষয়ে খুব সহযোগিতা মনোভাব পোষণ করে না। সেক্ষেত্রে আসলে আপনারা যারা প্রবাসী আছেন মালয়েশিয়ায়, সেখানে আপনারা কি শনাক্ত করতে পারেন যে কারা অবৈধভাবে টাকা পাচার করে নিয়ে গিয়ে সেখানে সেকেন্ড হোম করেছে, এবং আপনারা কি কোনো উদ্যোগ নিতে পারেন? হ্যাঁ, অবশ্যই যোগ দিতে পারি, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে কোথায় যাব। এখানে তো জানা কথা কে কে আছে, কতজন আছে। বিএনপির সময় যেমন আগের গভর্নমেন্টের সময় কিছু লোক, আবার নতুন গভর্নমেন্টের কিছু লোক আসতেছে, এবং ভালো দেশের অবস্থা ভালো না দিকে কিন্তু লোকজন বাইরে থাকার প্রবণতা বাড়ছে। দেশকে সুন্দরভাবে গড়লেই কিন্তু আমরা সবাই মিলে
দেশে থাকতে পারি, কিন্তু দেশে থাকতেছে না পড়াশোনার জন্য, ফ্যাসিলিটির জন্য, এবং শিক্ষা ব্যবস্থা খারাপ, স্বাস্থ্য ব্যবস্থা খারাপ। এই জন্য মানুষ, যারা খালি যে পলিটিক্যাল লোক আসতেছে তা না, পলিটিক্যাল লোক ছাড়াও কিন্তু ভালো ভালো লোক, শিক্ষিত লোক চলে আসতেছে। এটার দিকেও লক্ষ্য রাখতে হবে। আপনাকে খালি মানে দোষ দিলে এক গলা, সবার দোষী আমরা দোষী, এবং সবখানি কিন্তু আমাদেরকে দেখতে হবে, অ্যাড্রেস করতে হবে, তারপরে কিন্তু এগুলা হবে। এবং বাংলাদেশ গভর্নমেন্ট মানে যদি জানায় স্পেসিফিকলি যে আমরা একে করতেছি, এগুলো মানে গভর্নমেন্ট অ্যাড্রেস করতে রাজি আছে, কিন্তু ঢালাভাবে তো অ্যাড্রেস করতে চাবে না, কারণ এটা তো অন্য দেশের লোক আসতেছে। নিশ্চয়ই সে স্পেসিফিক ভাবে জানতে চাওয়া, সেটি সেই বিষয়ে মানে প্রবাসীরা সাহায্য করতে পারে কিনা সেই জায়গাটা জানতে চাচ্ছিলাম। আমি একটা বিরতিতে যাই, বিরতির পরে এসে আপনাদের কাছ থেকেও, আমার বাকি দুজন অতিথিদের কাছ থেকে এই পাচার সম্পর্কে, অর্থ পাচার রোধে সরকারের উদ্যোগ কি হচ্ছে বা কেমন হচ্ছে, এবং যেই অর্থ পাচার হয়ে গেছে সেই অর্থগুলো আসলে কি ফেরানো সম্ভব। অনেক শুনেছি, কিন্তু আগের সরকারের আমলে খুব সফলতার নজির আমরা দেখিনি। অনেক শুনেছি যে পাচার করা অর্থ ফেরত আনা হবে। একটা বিরতির পর কথা বলবো ঋণ খেলাপি নিয়েও, ফিরছি বিরতির পর। ফিরলাম পুরালাম। আমি অর্থ পাচার প্রসঙ্গটি নিয়ে কথা বলতে বলতে বিরতিতে গেলাম। আমি একটু জনাব আহসান চৌধুরী আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে বিগত সরকারের সময় আমরা অর্থ পাচার রোধে অনেক উদ্যোগে নেওয়া হচ্ছে এরকমটা শুনেছি, পাচারকৃত টাকা ফেরত আনা হবে এরকমটা শুনেছি, কিন্তু খুব সফলতার জায়গা দেখিনি, বরং এক এক ব্যক্তির কাছ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, এরকম লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এরকমটাও আমরা জানতে পেরেছি, শুনেছি। এখন আসলে আপনার কি মনে হয়, আপনারা সবাই বলছিলেন একটা আস্থা ফিরেছে, সেখান থেকে এই সরকার কি করতে পারে, কি করছে, যে উদ্যোগগুলো বা যে চিন্তাগুলোর কথা জানাচ্ছে, সেটা কি আপনার কতটুকু কার্যকর মনে হচ্ছে, কতটা ভূমিকা রাখতে পারবে বলে মনে হচ্ছে? জি, ধন্যবাদ। অর্থ পাচার, আসলে অর্থ থাকলে না অর্থ পাচার হবে, তাই তো? এখন সবার কাছে তো অর্থ নাই। এই অর্থ যারা নিচ্ছে, লোন করে হোক, চুরি করে হোক, যেভাবে হোক, যেটা তাদের এক্সট্রা মানি, যারা দেশে রাখতে পারছে না বাইরে পাঠাচ্ছে। কারণ দেশে রাখলে দল বদলের সঙ্গে সঙ্গে তাদেরও ওই অর্থটা আর নির্ভরযোগ্য হবে, তারা ইউজ করতে পারবে না। সো আমার যেটা প্রথমেই হবে এই সরকারের কাছে, যে এই সোর্স, যে আপনি অর্থটা আর্ন করছেন যেভাবে লিগ্যাল উপায় ছাড়া, এই যে সোর্সটা, যে কথা নাই বার্তা নেই, আপনি ব্যাংক থেকে অনেক কোটি টাকার, হাজার কোটি টাকার লোন নিয়ে নিলেন, শত শত কোটি টাকার লোন নিলেন, আমরা তো এগুলি চিন্তাই করতে পারি না এখানে থেকে জব করে, যে লোকজন কিভাবে এগুলি করে। তারা ওই অর্থটা যেহেতু সোর্স থেকে নেয়, এখনকার গভর্নমেন্ট যেভাবে স্ট্রাকচার বা সিস্টেম গুলো তৈরি করছে, ব্যাংকিং সিস্টেমটা, ওইখানেই আপনার প্রথমেই দেখতে হবে যে এটা কিভাবে রোধ করা যায়। কারণ অর্থ যদি আপনি ওইভাবে আর্ন না করতে পারেন, তাহলে আপনি অর্থটা পাচারটা অনেকটা বন্ধ হবে। এখন আসেন, আপনি অর্থ যে পাচার করে যেসব দেশে, ওই দেশগুলো আসলে তো ওটা দেখে না যে আপনি কিভাবে অর্থটা আর্ন করলেন। ধরেন আমি নর্থ আমেরিকার কথাই ধরি, এখানে আপনার অর্থটা যখন আসে, ওই টাকাটার উপর যখন আপনি বেশি টাকা হলে 25, 30, ইভেন 40% ট্যাক্স দিতে হয় আমেরিকা, কানাডাতে। ওই ট্যাক্সটা সরকারের কাছে চলে যায়। তো সরকার আসলে এইসব দেশে যে আপনি ট্যাক্স দিচ্ছেন, ট্যাক্স দিয়ে টাকাটা নিয়ে আপনি এখন বাড়ি কিনছেন, যাই কিনছেন, কিন্তু এখানে কিন্তু কিছু লিগাল ল আছে, যে আপনি এখানে বাড়ি কিনলেন, ওই বাড়ি আপনি অ্যাজ এন ইনভেস্টর হিসাবে ওইটা আপনি বিক্রি করে চলে যেতে পারবেন। ওইটা প্রফিটের 50% আবার এখানে লোকাল গভর্নমেন্টকে দিতে হবে। সো এগুলি আসলে ফরেন যারা এখানে আসে, ফরেনাররা যারা ইনভেস্ট করে এইসব ভাবে, তাদের কিন্তু এই দেশের জন্য কিন্তু এটা লাভ। এটা এখন নর্থ আমেরিকা হোক, মিডল ইস্ট হোক, যেখানে হোক, সো এই গভর্নমেন্ট কিন্তু ওইসব ইনসেন্টিভ দেয়। বাট এখন এইসব যদি এখন যেসব হাই লেভেলের কয়েকজন যদি আমরা ধরি, এদের জন্য আসলে বায়োল্যাটারাল যে সম্পর্কটা, যেটা এখন আমি শিওর যে ডক্টর ইউনূসের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে সম্পর্কগুলো আছে, ওইটার অ্যাডভান্টেজ নিয়ে আমরা সরকার টু সরকার কথা বলে, কিছু হাই লেভেলের লোকজন নিয়ে যদি আমরা দৃষ্টান্তমূলক কিছু করতে পারি এই সরকারের মাধ্যমে, এই কিছু অর্থ পাচার যেগুলি এসেছে এগুলো যদি কিছু ফেরত দেওয়া বা তাদের এগুলো সিজ করে দেওয়া, এগুলো কিন্তু করা যায়। আমেরিকা এগুলি হয়, বিভিন্ন যারা রাশিয়ান অলিগার্ক ছিল তাদেরও অর্থ অনেকটা তারা এগুলি সিজ করে রেখেছে, এগুলি করা যায়, সেগুলি সরকারের মাধ্যমে করা সম্ভব। আর আমি বলবো যে সোর্সে যেভাবে এটা এই টাকাগুলো ইনকাম করে বাংলাদেশে, ওই সোর্স গুলো বন্ধ করতে হবে। জি, জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি এখানে আমাদের দুজন আলোচক যে কথাগুলো বলেছেন সেটা আমি রিপিট করবো না। এখানে যেটা হয়েছে যে আমাদের কিন্তু বৈধভাবে টাকা রেমিট করা বা পাঠাবার কোনো সুযোগ এখানে নাই। কারণ আমরা যেমন আমাদের সেক্টরের কথা যদি আমরা বলি, আমাদের এটা হলো ফর ওভারসিজ এমপ্লয়মেন্ট। তার মানে আমার কিন্তু এখানে একটা মার্কেটিং কস্ট রয়ে গেছে, আমার জবটি বাইরে থেকে ক্রিয়েট করে নিয়ে আসতে হয়। তাহলে এই যে জায়গাটায় আমাদের যে একটি খরচের দরকার হয়, আমাদের কিন্তু কোনো বৈধভাবে সেই টাকাটি রিমিট করার কোনো সুযোগ নেই।
আমরা বাইরে থেকে অনেকবার বলেছি যে আমাদেরকে একটি পাস বই করে দেওয়া হোক। যেমন ধরেন আমাদের যদি 500 থেকে $1000 একটি মার্কেটিং ব্যবস্থা রাখা হয়, এবং আমরা যে কর্মী প্রেরণ করি, আমরা বলেছি যে এটি কিন্তু মানে আপনি ডকুমেন্টারি ওয়াইজ দিতে পারেন। যেমন আমাকে থোক বরাদ্দর মতো নয়। যেমন আমার কোনো কোম্পানি যদি বছরে 500 কর্মী প্রেরণ করে, তার এই 500 কর্মীর আমাদের এটার জন্য আমাদেরকে ট্যাক্স দিতে হয়, এটার জন্য আমাদের কিন্তু এআইটি যেটা অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়, এবং আমরা এটি কিন্তু আমাদের বিএমইটির পারমিশন নিয়ে মানে ডকুমেন্টেড ওয়েতে আমাদের কর্মীরা বিদেশে যাচ্ছে। তার মানে কিন্তু গভর্নমেন্টের কাছে কমপ্লিটলি একটা হিসাব থাকে যে আমি কত কর্মী এই এজেন্সি পাঠিয়েছে। তার এগেনস্টে যদি বাংলাদেশ ব্যাংকে আমাদের পাস বই দেওয়া হয় $500 করে, ধরেন আমি একটা কথা বললাম, তাহলে এই $500 আমার জমা রইলো। আমি যখন ওভারসিজে এমপ্লয়মেন্টের জন্য মার্কেটিং এ যাবো বা আমার যখন এই টাকাটি দরকার হবে, তখন কিন্তু আমি টাকাটি এখান থেকে নেওয়ার সুযোগ থাকে। তাহলে কিন্তু আমরা যদি বৈধভাবে আমার প্রয়োজনীয় অর্থটি যদি আমি গ্রহণ করার সুযোগ থাকে, তাহলে কিন্তু এই যে আমরা যেটিকে বলে অর্থ পাচার বা অন্য, সেটি কিন্তু এখানে রোধ করা সম্ভব। কারণ আমাদের এখানে বৈধভাবে প্রেরণ করার কোনো সুযোগ নাই। একদমই তাই। মানে শ্রমিকদের কথা বলছেন, বাইরে অনেকে পড়াশোনা করতে আসে, এখানে মানে দেশ থেকে এসে বাইরে সেটেলড হয়ে যাওয়ার চিন্তাও অনেকে করেন। সেক্ষেত্রে তারা তাদের নিজস্ব যে মানে টাকা পয়সা অর্থ যা আছে সেটিও তারা বৈধভাবে আনবার তো আসলে কোনো সুযোগ বাংলাদেশে নাই, তাই না? সেটি আমি বলছি যে যেমন এটি আরেকটি যেটি আমাদের পূর্ববর্তী আলোচকরা বলেছেন যে আমাদের কিন্তু নট অনলি যারা যাচ্ছেন বিদেশে শুধু পলিটিক্যাল কারণে যাচ্ছেন তা নয়। আমরা দেখেছি আমাদের যে ব্রেন ড্রেন বলি, আমি বলি যে আমাদের যেসব স্কলার আমাদের যে স্টুডেন্টরা আছেন বা স্কলাররা আছেন, তারা কিন্তু দেশের চেয়ে বাইরে যেতে পছন্দ করছেন বিকজ অফ সামাজিক লাইফটা অনেক ওইখানকার অনেক সিকিউর। বাট ফ্যাসিলিটিস কিন্তু আমি বলি ইটস আওয়ার কান্ট্রি ইজ হ্যাভেন। আমরা যদি সেই যেমন মেডিকেল ফ্যাসিলিটি যদি কথা বলি, আমরা দেখেন আপনি আজকে হেলথ সেক্টরে কি পরিমাণ অর্থ বাইরে যাচ্ছে, এটা কিন্তু আমাদের কাছে কোনো হিসাব কেউ করেনি কখনো। আপনি দেখেন শুধু হেলথ সেক্টর থেকে আপনি যে কোনো জায়গায় যে কোনো সমস্যার জন্য কিন্তু আমাদের সমস্ত লোক যার একটু সামর্থ্য আছে সে কিন্তু বাইরে যে ট্রিটমেন্ট করতে চায়। তাহলে এই যে একটা প্রবণতা, এবং আমি কেন যেতে চাই বাইরে ট্রিটমেন্ট করতে, এইটা কিন্তু ট্রিটমেন্ট বাইরে করা মানে কি, তার মানে আমাকে অর্থ নিয়ে যেতে হচ্ছে, এবং সেই অর্থটি নেওয়ার কিন্তু আমার কোনো বৈধ চ্যানেল নেই। তাহলে এই জায়গাটা যদি আমরা সেটি করতে পারি, এবং আমরা এখানে মেডিকেল ফ্যাসিলিটিসটা আমি যদি বহির্বিশ্বের মতো অন্য অন্য যেই দেশে আমি যাই সেই স্ট্যান্ডার্ড আমি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমার এই অর্থটি বিদেশে যাবে না, তখন কিন্তু আমি দেশে এই আমার চিকিৎসাটি হবে। দ্বিতীয় হলো যে আমার যে যারা আমার এই ব্যাপারে বিশেষজ্ঞ, তারা কিন্তু তখন আর বিদেশে যাবেন না, দে উইল বি ইন দিস কান্ট্রি, বিকজ তারা সেই ফ্যাসিলিটিসটা এখানে পাচ্ছেন, সেই আর্নিংটাও এখানে পাচ্ছেন। তো আমি বলবো যে এটি যে উইনিং সিচুয়েশন, আমাদেরকে দেশ থেকে সেটি প্রস্তুত করতে হবে। দেশকে ওইভাবে যদি করতে পারি, তাহলে কিন্তু এই অর্থ পাচার, পূর্ববর্তী বক্তা যেটি বললেন যে আমার অর্থ যদি আর্ন করার সুযোগই না থাকে রং ওয়েতে, তাহলে কিন্তু আমি এই অর্থ পাচারটাও কিন্তু আমার এখানেই বন্ধ হয়ে যাবে, কারণ আমার কাছে এক্সেসিভ কোনো মানি নেই। এটি জায়গায় দেখতে হবে। একদমই খুবই যৌক্তিক একটা জায়গায় কথা বলছেন, এবং ওই জায়গাটি নিশ্চয়ই খুবই, যদি আমি যৌক্তিক কারণে আমার টাকা বাইরে নিতে হবে, তখন যদি যৌক্তিক কারণেই আমাকে অবৈধভাবে টাকা নিয়ে যেতে হয়, তাহলে আসলে যারা অপরাধী তাদেরকে ধরাটা বা তাদেরকে শনাক্ত করাটা, মানে সবাই তো একরকমের অপরাধী হয়ে যাচ্ছে সেখানে। যারা যৌক্তিকভাবে বাধ্য হয়ে নিতে হচ্ছে তারাও, আবার যারা বিশাল অঙ্কের টাকা খেলাপি করে পাচার করে দিচ্ছে তারাও, সবাই আসলে অবৈধ পথেই পাঠাচ্ছে। একটু খেলাপির বিষয়েও কি একটু বলবেন শামীম ওয়াজ চৌধুরী নোমান, যে বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যে খেলাপিদের ঋণ আদায়ে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার প্রথমে ভাবছে, কেমন আস্থা ফেরাচ্ছে? এটি হয়েছে যে এটি তো অন্যায়, এটি তো অ্যাবসলিউটলি অন্যায়। এখন ব্যাপারটি হয়েছে যে আপনি যদি যিনি খেলাপি হলেন তিনি কিভাবে খেলাপি হলেন। আমার ধরেন আমি আজকে ব্যাংকে লোন নিতে গেলাম, কিন্তু আমাকে তো ব্যাংক লোন দিবে না, এবং আমাকে লোন দিবে হচ্ছে ব্যাংক, কিন্তু আমার জায়গায় ভেরিফাই করবে আমার কি সম্পদ আছে। সেই তার ব্যাংক যখন কাউকে লোন দেয় তখন ব্যাংক তার আগে সিকিউর হয়ে নেয় যে যাকে আমি লোন দিচ্ছি সে যদি ফেল করে, তাহলে আমি টাকাটি রিকভার করবার মতো তার কাছে সেই পরিমাণ সম্পত্তি বা সেই পরিমাণ তার প্রপার্টি আছে কিনা যেটা দিয়ে আমি রিকভার করতে পারবো। এখন সেখানে দেখা গেল যে আপনি আমাকে 1000 কোটি টাকা দিলেন আর আমার কাছে সম্পত্তি হলো ধরেন 5 কোটি টাকার, তাহলে এই জায়গাটা তো যিনি অনিয়ম করলেন, একটা তো হলো এটা তো আপনার আমি কি বলবো, এটা প্রশাসনিক আমি বলবো যে আপনার এখানে কাজ করা হয়েছে, যে ওনার তো এটা করবার কথা নয়। যিনি ম্যানিপুলেট করতে পারলেন, ম্যানিপুলেটের জায়গাটা যদি আমরা বন্ধ করতে পারি, যে আমি কোনোভাবে ম্যানিপুলেট করতে পারবো না, আমাকে প্রপার ডকুমেন্টেশনের মাধ্যমেই কিন্তু আমাকে
সেই ফ্যাসিলিটিস আমি পাবো। এই জায়গাগুলো কারেকশন অলরেডি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা কিন্তু অলরেডি তারা কাজ করতে শুরু করেছেন, যাতে নিশ্চয়ই আমি শেষ একটু মন্তব্য ডক্টর পোদ্দারের কাছ থেকে নিতে চাই। একদমই তাই, কাজ করার শুরুতেই আমরা দেখেছি সালমান এফ রহমানকে প্রথম ঋণ খেলাপি ঘোষণা করেছে, চমকে ওঠার মতো ঋণ। ডক্টর পোদ্দার একদম শেষ বক্তব্য। না, ঋণ খেলাপি যেটা বললো স্বামী ভাই, যে কথাটা বললো যে যারা ঋণ নিচ্ছে তারা কি ঋণ নেওয়ার যোগ্যতা আছে, এটা তো ব্যাংক দেখতে হবে। ঋণ দেওয়ার আগেই দেখতে হবে, ঋণ দিয়ে মানে মাথা হাত দিলে হবে না। ঋণ দেওয়ার আগে ইনফ্লুয়েন্স কারা করতেছে, সেটা সরকারের ইনফ্লুয়েন্স নাকি বেসরকারি ইনফ্লুয়েন্স বা ব্যাংকের ইনফ্লুয়েন্স একটা, এটা দেখতে হবে। আগে ঋণ দেওয়ার আগেই কিন্তু ঋণ খেলাপির চিন্তা করতে হবে, যেটা বললো আমার পূর্ববর্তী বক্তা, সেটার দিকে লক্ষ্য। আর একটা ইন্টিগ্রেটেড সিস্টেম করতে হবে, যার প্রয়োজন সে যাতে আপনার ব্যাংক থেকে টাকা নিতে পারে, বৈধ পথে আনতে পারে। আর যারা অবৈধ পথে হুন্ডি করতেছে, শেষ করতে হবে, আজকের মতো শেষ করতে হবে। পদ্ধতিগুলো আসলে অনেকটাই আপনারা বলছেন এর মতো অনেকটাই জানা, নিশ্চয়ই নিয়ে আরো কাজ হবে, কিন্তু নতুন সরকারের কাছে প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।